আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হলো কপোতাক্ষ নদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এটি একটি ইন্টারেস্টিং কবিতা বলছি, এর কারণ হলো এখানে আমরা একটি নদ সম্পর্কে জানতে পারবো। এখানে আমরা একটি নতুন ধরনের শব্দের সঙ্গে পরিচিত হব। চতুর্দশপদী কবিতা। তোমরা কি এর আগে কখনো চতুর্দশপদী কবিতা এই কথাটি শুনেছো যে চতুর্দশপদী কবিতা কাকে বলে, অষ্টক কি, তারপরে শতক কি? আমরা আজকে এই কবিতাটিতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব এবং কবিতাটির সুন্দর ব্যাখ্যা দেখতে পারবো। তো চলো প্রথমে আমরা কবি পরিচিতিটা একটু দেখে নিই। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলায় জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এটি ইম্পর্টেন্ট যে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তারপরে তার নামের সাথে মাইকেল কথাটি যুক্ত হয়। আমরা যে তাকে এখন বলি মাইকেল মধুসূদন দত্ত, এই মাইকেল কথাটি কিন্তু তিনি যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 খ্রিস্টাব্দে, তারপর থেকে তার নামের সঙ্গে যুক্ত হয়। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি হলো মেঘনাদ বধ কাব্য, এটা মনে রাখবে, তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্য হলো তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী, মানে তিনি অনেকগুলো চতুর্দশপদী কবিতাবলী লিখেছেন। তার নাটক কৃষ্ণ কুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন হলো একে একে বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা বাক্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। আমরা এই কবিতাটিতে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট কি এসব সম্পর্কে জানতে পারবো। তিনি 1873 খ্রিস্টাব্দের 29শে জুন পরলোক গমন করেন। আমরা কবিতাটি পড়ার আগে একটু শব্দের অর্থগুলো দেখে আসি। সতত মানে হলো সর্বদা, বিরলে মানে একান্ত নিরিবিলিতে, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়ি রূপ করো তুমি মানে হলো বাড়ি রূপ কর মানে হলো প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। মানে আমরা কি দেখি, প্রজারা রাজাদেরকে কর দেয়, আর এই করটা ঠিক একইভাবে কপোতাক্ষ নদ সাগরকে দিয়ে থাকে। চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা, চতুর্দশ মানে আমরা বুঝতেই পারছি এখানে 14 রয়েছে। তাহলে চতুর্দশপদী হলো এমন একটি কবিতা যাতে মোট 14টি চরণ বা লাইন থাকে। একে ইংরেজি সাহিত্যে সনেট বলা হয়। এই যে ইংরেজিতে যাকে বলে সনেট এবং বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা। আর বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা জনপ্রিয় করেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতা সাধারণত দুটি ভাগে ভাগ করা থাকে। একটি হলো অষ্টক বা অক্টেভ এবং আরেকটি হলো শতক বা সেস্টেট। 14 চরণ। 14 চরণ মানে 14টি লাইন সমন্বিত, ভাবসঙ্গত ও সুনির্দিষ্ট। অষ্টক, অষ্টক কথাটা শুনেই আমরা বুঝতে পারছি এখানে 8টি কথাটি থাকবে। তাহলে অষ্টক শব্দের অর্থ হলো 8 এবং এই অষ্টকে 8টি চরণ থাকে। প্রথম যে 8টি চরণ থাকবে এই 8টি চরণকে বলা হচ্ছে অষ্টক এবং এরপরে যে 6টি চরণ থাকবে এই 6টি চরণকে বলা হচ্ছে শতক। প্রথমের 8টি চরণকে মিলে অষ্টক এবং পরের 6টি চরণের স্তবককে বলা হচ্ছে শতক। আমি যখন তোমাকে কবিতাটিতে বুঝিয়ে দেব তখন তোমরা আরও ক্লিয়ারলি এটা বুঝতে পারবে। আচ্ছা, এই অষ্টক, অষ্টকে কি হয়? এই অংশে সাধারণত কবিতার বিষয়বস্তুর ভূমিকা বা মূল সমস্যার উত্থাপন থাকে এবং এখানে ছন্দ ও ছন্দগুলোর সাথে যে অন্তমিল রয়েছে সাধারণত সুনির্দিষ্ট একটি নিয়মে থাকে। যেমন ক খ, এই যেখানে বলা হয়েছে দেখো যে ক খ খ ক, খ
ক খ খ ক এইভাবে থাকে এবং যে শেষ 6 চরণ রয়েছে এখানে তোমার মূল সমস্যার সমাধান বা কবির আবেগের প্রকাশ ঘটে এবং এখানে তোমার ভাবের পরিণতি হিসেবে কাজ করবে। অষ্টকে যে ভাব হবে ওই ভাবের পরিণতি হিসেবে কাজ করবে। শেষ 6 চরণ ঘ ও চ ঘ ও চ এভাবে বিন্যস্ত থাকে। বা প্রথমের 8 চরণ ক খ খ গ ক খ খ গ এবং শেষ 6 চরণ ঘ ও চ চ এভাবেও বিন্যস্ত থাকতে পারে। এবার বলা হচ্ছে কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। এর মিলবিন্যাস হলো ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। তো চলো আমরা এখন কবিতাটি দেখি, তাহলেই আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। সতত হে নদ তুমি পরমোর মনে। সতত মানে হলো সর্বদা। সর্বদা হে কপোতাক্ষ নদ, যেহেতু এখানে কপোতাক্ষ নদের কথা বলা হচ্ছে, তাহলে সতত হে নদ তুমি পরমোর মনে মানে এখানে বলা হচ্ছে যে সর্বদা কপোতাক্ষ নদকে মনে পড়ার কথা। কবি যখন বিদেশে ছিলেন, বিদেশে থাকাকালেও তিনি তার জন্মভূমি যে ছিল যশোর, এই জন্মভূমি যশোরের যে কপোতাক্ষ নদ ছিল এই কপোতাক্ষ নদকে তিনি সবসময় স্মরণ করছিলেন। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। বিরলে মানে হলো নিরিবিলিতে, মানে নিরিবিলি সময় পেলেই তোমার কথা ভাবি। কবি যখন একান্তে সময় কাটাতেন তখন তিনি তার কপোতাক্ষ নদের চেতনায় ভেসে উঠতেন। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। ঠিক যেমন করে মানুষ রাতে স্বপ্ন দেখে, তেমনি মায়ার মতো মন্ত্রের ধ্বনি শুনে তেমনি আমি শুনি তোমার জলধ্বনি। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। সেই শব্দে আমি কানে আরাম পাই, যদিও তা একটা কল্পনা মাত্র। ভ্রান্তি মানে হলো কল্পনা, যদিও কল্পনা, তারপরেও আমি যেন এই শব্দে আরাম পাই। তিনি বাস্তবে না শুনলেও কল্পনায় সেই শব্দে তৃপ্তি পান করেন। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তিনি আবার বলছেন যে আমি অনেক দেশে অনেক নদী দেখেছি, কিন্তু যে ভালোবাসা তোমার জন্য রয়েছে তা অন্য কোনো নদী মেটাতে পারে না। আমার যে স্নেহের তৃষ্ণা, এখানে স্নেহের তৃষ্ণা দ্বারা কবির ভালোবাসার যে আবেগ যে বোঝাচ্ছে সেটা বোঝানো হচ্ছে যে আমার ভালোবাসার জায়গাটা হচ্ছে তুমি। তোমাকে বাদ দিয়ে আমি আরও অনেক নদ নদী দেখেছি, কিন্তু তোমার মতো করে আমি কাউকে ভালোবাসতে পারি না, আমার তৃষ্ণা কেউ মেটাতে পারে না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। তুমি যেন দুধের ধারা হয়ে জন্মভূমির বুকে প্রবাহিত হচ্ছ। কবি বলছেন যে কপোতাক্ষ নদ জন্মভূমিকে পুষ্টি দিচ্ছে মাতৃস্তনে দুধের মতো। তাহলে এইটুকু অংশ তো তোমরা বুঝলে। এখানে তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8 8 লাইন রয়েছে। শুধু 8 লাইন থাকলেই হবে না, আমাদেরকে এখানে মিল দেখতে হবে। এখানে দেখো শেষে আছে নে, তারপরের লাইনের শেষে আছে লে, তারপর আবার নে, তারপর আবার লে, তারপর আবার নে, আবার লে, আবার লে, আবার নে। এর যে মিলবিন্যাস, এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা যদি এভাবে লিখি যে প্রথমটাকে ক, তারপরটাকে খ, আবার আমরা পাচ্ছি ক, আবার আমরা পাচ্ছি খ, আবার আমরা নিচে এখানে এসে পাচ্ছি ক, এখানে এসে পাচ্ছি খ, পরে দেখো লে, লেটাকে আমরা খ ধরেছি, তাহলে এখানে আছে খ, এখানে আছে ক। তাহলে আমাদের এই কবিতাটির প্রথম 8 চরণের যে মিলবিন্যাস তা হলো ক খ ক খ ক খ খ ক। আশা করি তোমরা এই 8 লাইন বুঝতে পেরেছ। এখন আমরা নিচে যাব। এরপরে বলেছে আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে। বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শখে সখারিতে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। আর কি হে হবে দেখা, কবি এবার প্রশ্ন করছেন যে হে নদী, আর কি তোমার সঙ্গে আমার দেখা হবে? যত দিন যাবে, সময় তো কেবল বয়েই যাচ্ছে। কবি জানেন না কখন তিনি তার প্রিয় নদের সঙ্গে দেখা করবেন। প্রজারূপে রাজারূপ সাগরের দিতে মানে হচ্ছে তুমি প্রজার মতো রাজার কাছে জল দান করেই যাচ্ছ, মানে সাগরের কথা বলা হচ্ছে যে কপোতাক্ষ নদ নিজের জল ঢেলে সাগরকে পূর্ণ করছে। যেন প্রজা রাজাকে যেরকম কর দেয়, এরকম কপোতাক্ষ নদ যেন সাগরকে কর দিতেই আছে তার জল দিয়ে। বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, তোমার এই জলের দানের রূপ এ মিনতি যেন সবাই গায়। কবি চান নদীর মহানুভবতা বাংলাদেশের মানুষের মুখে মুখে যেন ছড়িয়ে পড়ে। বঙ্গজনের কানে শখে সখারিতে।
বঙ্গজ মানে হচ্ছে বাংলা, যেন বাংলার মানুষের কানে প্রিয় বন্ধুর মতো গান হয়ে বাজে। কপোতাক্ষ নদের নাম যেন বাংলার সুরে, কথায়, ভালোবাসায় সবখানে যেন জেগে থাকে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। প্রবাসে থেকেও আমি তার নাম প্রেমে ভরে স্মরণ করি, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। কবি বিদেশে থেকেও কপোতাক্ষের নাম ভালোবাসায় উচ্চারণ করেন। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, মানে যে নাম বাংলা গানে জায়গা পেয়েছে। কপোতাক্ষ নদীর নাম শুধু কবির হৃদয়ে নয়, বাংলা ভাষার সংস্কৃতিতেও জায়গা পেয়েছে। এখানে কয় লাইন আছে দেখো, 1 2 3 4 5 6। এই যে 6 লাইন, এই 6 লাইনের মিলবিন্যাস দেখো। এখানে বে, এখানে তে, এখানে বে, এখানে তে, এখানে বে, এখানে তে। তাহলে আমরা প্রথমে এটাকে যেহেতু ক খ দিয়ে বিন্যস্ত করেছিলাম, এটাকে আমরা ঘ ও দিয়ে চেষ্টা করি। দেখো ঘ ও, ঘ ও, এটাকে আমরা ঘ ও, ঘ ও, ঘ ও, এভাবে মিলবিন্যাস দেখতে পাচ্ছি। তাহলে এর যে শেষের চরণগুলোতে যে 6টি চরণ ছিল, যেটাকে আমরা সেস্টেড বলছি, সেখানে আমাদের মিলবিন্যাসটি হলো ঘ ও, ঘ ও, ঘ ও। এখানে কবির বাড়ি যেমন যশোরে এবং যশোরে কপোতাক্ষ নদ রয়েছে, তেমনি তোমাদের বাসার পাশে কোন নদী রয়েছে তা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলেও না কিন্তু। পাঠ পরিচিতি। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। তোমরা এই যে পাঠ পরিচিতিটি রয়েছে, এটা একটু পড়ে নিও। আমরা এখন মূল ভাবটি দেখব। মূল ভাব। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কবিতায় তার শৈশবের প্রিয় নদী কপোতাক্ষকে গভীর ভালোবাসা ও আবেগে স্মরণ করেছেন। প্রবাসে থেকেও তিনি নদীর কলকল ধ্বনি অনুভব করেন এবং অন্য কোনো নদীতে সে মমতা খুঁজে পান না। কপোতাক্ষকে তিনি মাতৃভূমির দুধ স্রোতের সঙ্গে তুলনা করেন। কবিতায় রয়েছে জন্মভূমির প্রতি এক অমলিন প্রেম ও আত্মিক টান। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা কপোতাক্ষ নদ এই কবিতাটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে কর্ম অনুশীলন রয়েছে, এই কর্ম অনুশীলনটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের বাড়ির পাশে কোন নদী রয়েছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।